আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কোয়ান্টাম সংখ্যার গত ক্লাসটাতে 4 রকম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং গত ক্লাসের লেকচারটা যদি আরেকটু রিভিশন করার চেষ্টা করি, তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রধান শক্তি স্তর অর্থাৎ 1 নাম্বার শেলে উপশক্তি স্তর এল এর মান হবে 0। এল এর মান বের করার সূত্র ছিল 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ 1 নাম্বার শক্তি স্তরে আমি একটা উপশক্তি স্তর পাবো, তার নাম হবে 1s। 2 নাম্বার শক্তি স্তরে এল এর মান অর্থাৎ উপশক্তি স্তর পাবো 2টা, 0 on, তার নাম হবে 2s 2p। 3 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর অর্থাৎ এল পাবো 3টা, 0 1 2, তার নাম হবে 3s 3p এবং 3d। এবং 4 নম্বরে 4টা 4s 4p 4d 4f। অর্থাৎ আমি যদি 1 নাম্বার কক্ষপথে যাই তাহলে আমি একটা উপশক্তি স্তর পাবো, তার নাম হবে 1s। আমি 1 নাম্বার শক্তি স্তরে আর কোনো উপশক্তি স্তর নাই, একটাই। আমি যদি 2 নাম্বার শক্তি স্তরে যাই তাহলে আমি উপশক্তি স্তর পাবো 2টা, তার নাম হবে 2s এবং 2p। আমি যদি 3 নাম্বার শক্তি স্তরে যাই আমি 3টা উপশক্তি স্তর পাবো, 3s 3p 3d। আমি 4 নাম্বার শক্তি স্তরে যাই আমি 4টা উপশক্তি স্তর পাবো, 4s 4p 4d 4f। এখন এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন কিভাবে থাকে, এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয়, কোন উপশক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে, কোন উপশক্তি স্তরে পরে ইলেকট্রন যাবে, সেটা আমরা নির্ণয় করতে পারবো আউফবাউ নীতির সাহায্যে। আউফবাউ নীতি কথাটার মানে হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে আমরা ছোট থেকে বড়, যার শক্তি কম, যেই উপশক্তি স্তরগুলো, যে বিভিন্ন উপশক্তি স্তর আছে, বিভিন্ন শক্তি স্তরে গেলে যে উপশক্তি স্তরগুলো পাবো, এগুলোর মধ্যে যার শক্তি কম ইলেকট্রন সেইখানে আগে প্রবেশ করবে। এটা হচ্ছে আউফবাউ নীতি। তো আমি যদি বলি যে এই শক্তিটা কিভাবে নির্ণয় করব, একটা উপশক্তি স্তরের শক্তিটা কিভাবে নির্ণয় করব, শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে n প্লাস l। এই n প্লাস l দিয়ে শক্তি নির্ণয় করব। তারপরে যেই উপশক্তি স্তরটার শক্তি কম সেইখানে ইলেকট্রন আগে যাবে, যেই উপশক্তি স্তরটার শক্তি বেশি সেইখানে ইলেকট্রন পরে যাবে। তার মানে আমি এখন দেখব সাপোজ 2p এবং 3s এর মধ্যে কার শক্তি কম কার শক্তি বেশি। তো আমি 2p এবং 3s এর মধ্যে 2p এবং 3s এর মধ্যে শক্তি নির্ণয় করতে যাই, তাহলে আমাকে এখানে n প্লাস l সূত্র অ্যাপ্লাই করে শক্তি নির্ণয় করতে হবে। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এখানে 2, এবং p হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, l এর মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1, যোগফল হবে 3। আর এখানে তাহলে হবে 3 প্লাস s এর জন্য l এর মান 0, অর্থাৎ এখানে যোগফল হবে 3। তাহলে দুইটার যোগফল আমি সমান পেলাম। আরেকটা উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে বোঝাই, যে এখানে 3p এবং বলা হচ্ছে 3d এবং বলা হচ্ছে 4s, এই দুটার ভিতরে কোনটার যোগফল কম কোনটার যোগফল বেশি, কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি, তাহলে এখানে যদি আমি n প্লাস l অ্যাপ্লাই করি তাহলে এখানে মান আসবে 3 প্লাস 2, অর্থাৎ যোগফল হবে 5, আর এখানে হবে 4 প্লাস 0, অর্থাৎ যোগফল হবে 4। তো আমরা বললাম যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, তাহলে যার যোগফল কম তার শক্তি কম। এখানে আমি 4s এর যোগফল পেলাম 4, 3d এর যোগফল পেলাম 5, তাহলে 3d আর 4s এর মধ্যে কার যোগফল কম, 4s এর যোগফল কম। তার মানে আমি বলতে পারি এই 4s টার শক্তি হচ্ছে কম, তার মানে 3d আর 4s এর মধ্যে 4s এর শক্তি কম, অর্থাৎ ইলেকট্রন 3d এর আগে 4s এ যাবে।
ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যাবে আগে, কারণ যার যোগফল কম তার শক্তি কম। এই জন্যই আমরা 9-10 এ পড়ে আসছিলাম একটা পড়া যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন যেটা, সেটা কোথায় যায়? 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। 3d আর 4s এর মধ্যে যে 2 4 6 এই যে 18টা ইলেকট্রন হয়ে গেছে। 19তম ইলেকট্রনটা এখন 3d তে যাবে না 4s এ যাবে? যার শক্তি কম সেটাতে যাবে। তো 3d আর 4s এর মধ্যে কার যোগফল কম? 4s এর যোগফল কম, 4s এর শক্তি কম, তাই 19তম ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ যাবে। অর্থাৎ যার শক্তি কম সেখানে ইলেকট্রন যাবে। এবার এই জায়গাটাতে আসি, এইখানে তো আমি দেখতে পাচ্ছি যোগফল সমান হয়ে গেছে, তাহলে এবার কার শক্তি কম কার শক্তি বেশি সেটা আমরা নির্ণয় করব কিভাবে? যখন উপশক্তি স্তরের শক্তি সমান বের হবে, অর্থাৎ যোগফল যখন সমান বের হবে, তখন আমাকে হিসাব করতে হবে যার n এর মান কম, যার n এর মান কম তার শক্তি কম। তার শক্তি কম, তার মানে দুইটার যোগফল সমান, কিন্তু 2p তে n এর মান কম বলে এখানে 2p এর শক্তি হবে কম। তাহলে যার শক্তি কম ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। তাহলে 2p এবং 3s এর মধ্যে 2p এবং 3s এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? অবশ্যই 2p তে আগে প্রবেশ করবে। তার মানে একটা ইলেকট্রন এই যে বিভিন্ন শক্তি স্তরে প্রবেশ করার পর, বিভিন্ন শক্তি স্তরে প্রবেশ করার পর আমরা যে উপশক্তি স্তরগুলো পাবো, এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন কোথায় আগে যাবে কোথায় পরে যাবে সেটা নির্ণয় করতে পারবো আমরা আউফবাউ নীতির সাহায্যে। আউফবাউ নীতি আমাদেরকে বলা হয়েছে যে যার শক্তি কম, যে উপশক্তি স্তরটার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে। এখন শক্তি কিভাবে নির্ণয় করব? কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি সেটা নির্ণয় করব কিভাবে? শক্তি কম বেশি নির্ণয় করব n প্লাস l দিয়ে। তো n প্লাস l অ্যাপ্লাই করার পর যার যোগফল কম তার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, আর যার যোগফল বেশি তার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে। আর যদি কখনো এমন হয় যে দুইটারই যোগফল সমান হয়ে গেছে, তখন যেই উপশক্তি স্তরটার n এর মান কম হবে তার শক্তি কম এবং ইলেকট্রন সেই কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে। এভাবে আমরা আউফবাউ নীতির সাহায্যে ইলেকট্রন কোথায় আগে যাবে এবং কোথায় পরে আসবে সেটা নির্ণয় করতে পারবো। এখন যদি এরকম প্রশ্ন করা হয় যে 3d, যদি বলা হয় 3d আর 4p এই দুইটার মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, তাহলে আমাকে বের করতে হবে কার শক্তি কম, আর শক্তি বের করতে হবে n প্লাস l অ্যাপ্লাই করে। তাহলে এখানে n এর মান 3, এর d এর জন্য l এর মান 2, যোগফল হবে 5। এখানে n এর মান 4, l এর জন্য 1, যোগফল হবে 5। যদি যোগফল সমান হয়ে যায় তাহলে যার n এর মান কম তার শক্তি কম। আমার দুইটারই যোগফল সমান হয়ে গেছে, তাহলে এখন দেখতে হবে কার n এর মান কম। এখানে n এর মান কম অর্থাৎ এর শক্তি কম। তার মানে 4p এবং 3d এর মধ্যে 3d এর শক্তি কম। তাহলে 4p এবং 3d এর মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? অবশ্যই 3d তে আগে প্রবেশ করবে, তারপরে 4p তে যাবে। এইভাবে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায় পরে প্রবেশ করবে সেটা আমরা খুব সহজেই আউফবাউ নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। আউফবাউ নীতি আমাদেরকে বলছে, তার মানে যদি আমরা হিসাব করি, দেখো 1 নাম্বার শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে, 2 নাম্বার শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর আছে 2s এবং 2p, 6টা করে 8টা ইলেকট্রন থাকবে, এখানে থাকবে 2টা, এখানে থাকবে 6টা। এবার 3d তে এইখান থেকে এ পর্যন্ত শক্তির ক্রমানুসারেই আছে জিনিসগুলো। এই যে এখানে এটার চাইতে এটার শক্তি বেশি, এটার চাইতে এটার শক্তি বেশি, এ পর্যন্ত কোনো ব্যতিক্রম নাই। এইখানে আইসা একটু ব্যতিক্রম শুরু হয় আমাদের, কারণ এইটার চাইতে 3d এর চাইতে 4s এর শক্তিটা তখন কম হয়ে যায়। তাই ইলেকট্রনটা এই 3d তে না গিয়ে আগে 4s এ প্রবেশ করে, তারপরে তখন 3d তে আসে।
এই যে 1s থেকে 3p পর্যন্ত শক্তির ঊর্ধ্বক্রম অনুসারেই থাকে, অর্থাৎ আস্তে আস্তে বেশি হতে থাকে, এর শক্তি কম, তারপরে এর শক্তি, তারপরে শক্তি, কোনো ব্যতিক্রম হয় না। এইখান থেকে আসার পর ব্যতিক্রমটা শুরু হয় আমাদের 3d এর চাইতে 4s এর শক্তিটা কম, তাই ইলেকট্রনটা 3d তে না গিয়ে আগে 4s এ যায়, তারপরে 3d তে আসে। এবার 3d তে এখন 3d আর 4s এর মধ্যে, বা 3d আর 4s এর মধ্যে যখন 3d আসবে, এখন 3d আর 4p এর ভিতরে এখন কোথায় আসবে আগে? 3d আর 4p এর মধ্যে আগে 3d তে আসবে, তারপরে 4p তে যাবে। এই যে আমরা এখানে ব্যাখ্যা নির্ণয় করে ফেলছি, এটা কোথায় আগে আসবে আর কোথায় পরে যাবে। এভাবে আউফবাউ নীতির সাহায্যে কোন শক্তি স্তর, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে যাবে, কোথায় আগে পরে যাবে, সেটা নির্ণয় করতে পারবো আউফবাউ নীতির সাহায্যে। আউফবাউ নীতিতে আমরা দেখলাম যে শক্তি স্তরে ইলেকট্রন সমূহ, শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলো আছে সেগুলোতে ইলেকট্রন সমূহ কিভাবে প্রবেশ করে, কোথায় আগে কোথায় পরে প্রবেশ করে। আমরা এখন গত কোয়ান্টাম সংখ্যার ক্লাসে আমরা দেখেছিলাম যে এই প্রত্যেকটা উপশক্তি স্তরের মধ্যে প্রবেশ করলে অরবিটাল পাওয়া যায়। আমরা দেখেছিলাম 1s উপশক্তি স্তরে প্রবেশ করলে একটা অরবিটাল পাওয়া যায়, কারণ এখানে m এর মান হয় 0। আমরা দেখেছিলাম 2s এ প্রবেশ করলে, 2s এ প্রবেশ করলে একটা অরবিটাল পাওয়া যায়, কারণ এখানে m এর মান হয় 0। আর আমরা দেখেছিলাম 2p তে প্রবেশ করলে তিনটা অরবিটাল পাওয়া যায়, কারণ এখানে m এর মান হয় -1, 0 এবং +1। আমরা দেখেছিলাম 3d তে প্রবেশ করলে 5টা অরবিটাল পাওয়া যায়, কারণ এখানে m এর মান হয় -2, -1, 0, +1, +2। এই m এর মানটা কিভাবে নির্ণয় করতে হয়? m এর মান -l থেকে +l পর্যন্ত হয়, তাহলে 1s এ প্রবেশ করলে একটা অরবিটাল পাবো, 2s এ প্রবেশ করলে একটা অরবিটাল, 2p তে প্রবেশ করলে তিনটা অরবিটাল, 3d তে প্রবেশ করলে 5টা অরবিটাল। এই অরবিটাল গুলো আমরা কোয়ান্টাম সংখ্যাতেই দেখে আসছি। এখন এই শক্তি স্তরে গেলে উপশক্তি স্তর পাবো, উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন থাকবে সেটা আউফবাউ নীতির সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার প্রত্যেকটা উপশক্তি স্তরে প্রবেশ করলে যে অরবিটাল পাবো, সে অরবিটাল গুলোতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, কিভাবে থাকবে, সেটা আমরা নির্ণয় করতে পারবো হুন্ডের নীতির সাহায্যে। আমি আরেকবার বলি কথাটা, শক্তি স্তরে প্রবেশ করলে উপশক্তি স্তর পাবো, উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ কিভাবে থাকবে সেটা আমরা আউফবাউ নীতির সাহায্যে দেখলাম। আর উপশক্তি স্তরে প্রবেশ করলে, উপশক্তি স্তরে প্রবেশ করলে যে অরবিটাল গুলোতে পাবো, এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আরো, যে অরবিটাল পাবো, উপশক্তি স্তরে প্রবেশ করলে যে অরবিটাল পাবো সেইখানে ইলেকট্রন গুলো কিভাবে থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো হুন্ডের নীতির সাহায্যে। হুন্ডের নীতিতে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অবস্থায় তারা বিজোড় থাকার চেষ্টা করবে, এবং যারা বিজোড় থাকবে তাদের সবার স্পিন একই রকম হবে। এটা বলা হচ্ছে হুন্ডের নীতিতে। তো এই কথাটা বুঝতে হলে, হুন্ডের নীতি বুঝতে হলে আমাকে এই সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই কথাটা একটু জানতে হবে। সমশক্তি সম্পন্ন অরবিটাল জিনিসটা কি? দেখো তো, 2p তে প্রবেশ করলে আমি কয়টা অরবিটাল পাবো? 2p একটা উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরটাতে প্রবেশ করলে আমি তিনটা অরবিটাল পাবো, এবং আপনাদের নাম বলেছিলাম, তিনটা অরবিটালের নাম ছিল 2px, 2py, 2pz। এই যে 2p উপশক্তি স্তরে প্রবেশ করার পর যে তিনটা অরবিটাল পাচ্ছি, এই তিনটা অরবিটালকেই বলা হচ্ছে সমান শক্তির অরবিটাল। তাহলে আমি এই যে 2p তে প্রবেশ করলাম, 2p তে প্রবেশ করার পর 2px, 2py, 2pz নামে তিনটা অরবিটাল পেলাম। এই তিনটা অরবিটালেরই শক্তি সমান, একে বলা হচ্ছে সমান শক্তির অরবিটাল।
এর আরো একটা নাম আছে, তাকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। অর্থাৎ একটা উপশক্তি স্তরে প্রবেশ করে যতগুলো অরবিটাল পাবো সবগুলোরই শক্তি সমান, এবং সেগুলোকে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় 3D তে প্রবেশ করলে কয়টা অরবিটাল পাবো, 3D তে প্রবেশ করলে আমরা জানি অরবিটাল পাবো হচ্ছে 5টা। 3D তে প্রবেশ করলে 5টা অরবিটাল পাবো, তাহলে ওই 5টারই শক্তি সমান। এই 5টা সমান শক্তি সম্পন্ন অরবিটালকে তখন বলা হবে ডিজেনারেট অরবিটাল। p তে প্রবেশ করলে 3টা পাবো, এই 3টাকে তখন বলা হবে ডিজেনারেট অরবিটাল। তো 3D তে প্রবেশ করলে আমরা 5টা অরবিটাল পাবো, 3D xy, 3D yz, 3D zx, 3D x স্কয়ার y স্কয়ার এবং 3D z স্কয়ার। তো 3D তে প্রবেশ করলে যে 5টা অরবিটাল পাবো, 5টারই শক্তি সমান, তাহলে আমি 5টাকে বলতে পারি সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল। তো গুন্ডের নীতি আমাদেরকে বলে যে যখন এই ডিজেনারেট অরবিটালে, অর্থাৎ যখন এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তখন তারা সর্বাধিক চেষ্টা করবে বিজোড় থাকার। তাহলে মনে করো কোথাও একটা 2p4 2p3 ইলেকট্রন আছে। তা আমি জানি 2p শক্তি স্তরে প্রবেশ, 2p উপশক্তি স্তরে প্রবেশ করলে 3টা অরবিটাল পাবো। একটা হচ্ছে 2px, 2py এবং 2pz। তো এই উপশক্তি স্তরে প্রবেশ করার পর যে অরবিটাল পাবো, যে সমশক্তি সম্পন্ন অরবিটাল পাবো, সে অরবিটাল প্রত্যেকটার ক্যাপাসিটি 2টা করে। যে কোনো অরবিটাল 2টা করে ইলেকট্রন নিতে পারে, কিন্তু হুন্ডের নীতি থেকে আমরা জানতে পারলাম তারা 2টা, তাদের ক্যাপাসিটি ঠিক আছে, কিন্তু তারা সর্বাধিক চেষ্টা করবে অরবিটালে ইলেকট্রনগুলো বিজোড় রাখার চেষ্টা করলে পারে এইখান থেকে একটা, এইখানে একটা এবং এইখানে একটা ইলেকট্রন নিতে হবে। প্রত্যেকটা অরবিটালের ক্যাপাসিটি কিন্তু 2টা, কিন্তু অরবিটালে কিন্তু সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, সমান শক্তির 3টা অরবিটাল। সো এখানে যখন ইলেকট্রন প্রবেশ করবে তো সর্বাধিক চেষ্টা করবে বিজোড় থাকার। তাই এখানে 2টা নেওয়ার ক্যাপাসিটি থাকলেও বিজোড় অবস্থায় প্রবেশ করছে। এবং তখন বলা হচ্ছে, যদি লাস্টের কথা আমরা পড়ি, তাদের স্পিন একই দিকে হবে। অর্থাৎ আমি যদি এইটার স্পিন ধরি +12, তাহলে আমাকে প্রত্যেকটার স্পিনই +12 ধরতে হবে। তাহলে দেখো, একটা সমশক্তি সম্পূর্ণ অরবিটালে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করছে, তখন তারা সর্বাধিক বিজোড় থাকার চেষ্টা করছে, এবং যারা বিজোড় আছে সবার স্পিন তখন একই রকম হবে। এখন কোনো কারণে যদি 2p4 হয়, তাহলে 2p তে প্রবেশ করলে আমি অরবিটাল পাবো 3টা সমান শক্তির অরবিটাল পাবো, এবং 3টা সমান শক্তির অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ বিজোড় থাকার চেষ্টা করবে। তাহলে সর্বোচ্চ বিজোড় থাকার চেষ্টা করলো, কিন্তু আছে তো ইলেকট্রন 4টা। তার মানে এখন কি করবে, সব সিঙ্গেল প্রবেশ করবে। যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে আবার পূর্বের অবস্থায়, আগের অরবিটালে চলে আসবে। তাহলে এইখানে এখন ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে আরেকটা, তাহলে প্রথমে যারা প্রবেশ করলো স্পিন, তারা যদি +12 হয় তাহলে প্রত্যেকটাই +12 হবে। যারা প্রথমে সিঙ্গেল প্রবেশ করলো তারা +12, আর পরে যে আরেকটা আসলো সে তখন হবে, স্পিনটা হবে -12 স্পিনের। এবং এখানে একটা কথা বোঝার আছে, এখানে আমার প্রবেশ করছে প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন এবং চতুর্থ ইলেকট্রন এখানে আসছে। তার মানে px এ আমার প্রথম এবং চতুর্থ ইলেকট্রনটা হলো, তাহলে আসলো প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন, সিঙ্গেল অবস্থায় প্রবেশ হয়ে গেল। আরেকটা ইলেকট্রন অবশিষ্ট আছে, আবার তখন সেখানে আসলো। তাহলে এখানে আমার প্রথম এবং চতুর্থ ইলেকট্রনটা এখানে আসলো, এবং যারা প্রথমে একবারে প্রবেশ করলো সবার স্পিন একই রকম হবে। যদি তুমি -12 দাও, 3টাই -12 হবে, পরে যে আসবে সে +12। আর যদি মনে করো না আমি প্রথম 3টা +12 দিব, তাহলে পরে যে আসবে সে তখন হবে -12।
দেখো হুন্ডের নীতি অনুযায়ী আমি এটা বললাম, প্রত্যেকটা একটা উপশক্তি স্তরে প্রবেশ করলে যে অরবিটাল গুলো পাবো সবার সবগুলোর শক্তি সমান, সমান শক্তি সম্পন্ন অরবিটাল। আর সমান শক্তি সম্পন্ন অরবিটাল যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন তারা সর্বোচ্চ চেষ্টা করবে বিজোড় থাকার। সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করার পর, প্রত্যেকটা অরবিটালে সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করার পর যদি আরো ইলেকট্রন অবশিষ্ট থাকে তখন সে আবার প্রথম থেকে একটা একটা করে যাওয়া শুরু করবে, এবং যারা প্রথমে প্রবেশ করবে সবার স্পিন হবে একই রকম, আর পরে যারা প্রবেশ করবে তাদের স্পিন হবে উল্টা। এখন যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের কথা বলা হয়, নাইট্রোজেনের ইলেকট্রনের বিন্যাসের কথা বলা হয়, তাহলে আমি জানি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস ON_S2 2s2 2p3। এখন আমি এইটাও জানি যে ON_S2 2s2 2p তে প্রবেশ করলে আমি তিনটা সমান শক্তির অরবিটাল পাবো, এবং যে তিনটার সমান শক্তির প্রত্যেকটাতে ইলেকট্রন সিঙ্গেল থাকার চেষ্টা করবে। তার মানে এখানে একটা 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 ইলেকট্রন প্রবেশ করছে। যদি বলে এটাকে বক্স আকারে দেখাও, তো তিনটা অরবিটালকে আমি বক্স করে দিলাম। বক্স করার পর এই যে স্পিন গুলো তখন এভাবে, যে কোনো একটা প্লাস হাফ হবে, যে কোনো একটা মাইনাস হাফ ধরে নেবা, কিন্তু যারা সিঙ্গেলে প্রবেশ করছে সবার স্পিন একই রকম হবে। এখন যদি বলা হয় ফ্লোরিনের ইলেকট্রন বা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, আমি জানি 2p তে প্রবেশ করলে সমান শক্তির তিনটা অরবিটাল পাবো। প্রথমে একটা 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 প্রবেশ করলো, কিন্তু আছে তো মোট চারটা, তখন আরেকটা চলে আসবে ওই প্রথম উপশক্তি অরবিটালে, এখানে হয়ে যাবে দুইটা। তাহলে আমি যদি একটা বক্স আকারে দেখার চেষ্টা করি, প্রথমে ইলেকট্রন একই স্পিনে প্রবেশ করবে, সবার স্পিন একই রকম হবে, এবং পরে যে আসলো তার স্পিন তখন হবে উল্টাটা, বিপরীত স্পিন। অর্থাৎ এখানে আমার প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্রথম তিনটা প্রবেশ করলো, পরে যে আবার আসলো সে তখন হয়ে গেল মাইনাস হাফ, বিপরীত স্পিনের। তার মানে সমান শক্তি সম্পূর্ণ অরবিটালে একটা উপশক্তি স্তরে প্রবেশ করার পর যে সমান শক্তি সম্পন্ন অরবিটাল পাবো, সে অরবিটাল গুলো সবার স্পিন একই রকম হবে, এবং প্রথমে তারা সর্বোচ্চ চেষ্টা করবে সিঙ্গেল সিঙ্গেল থাকার। যদি আরো ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে আবার তখন পূর্বের অবস্থা, পূর্বের অরবিটাল আসতে যায়, তখন আবার ইলেকট্রন প্রবেশ করা শুরু করবে। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, সেটা হচ্ছে এস অরবিটাল হুন্ডের নীতি মানে না। এস অরবিটাল হুন্ডের নীতি মানে না, এস অরবিটালে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কেন এস অরবিটালে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? কেন? হুন্ডের নীতির প্রথমেই বলা আছে সমান শক্তির অরবিটাল হতে হবে, সমান শক্তি সম্পূর্ণ অরবিটাল হতে হবে। তার মানে একাধিক অরবিটাল থাকতে হবে যাদের শক্তি সমান। এসে গেলে তো আমি একটাই অরবিটাল পাই, তাহলে একটা অরবিটাল পেলে তো আমি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, এই কথাতে অ্যাপ্লাই করতে পারছি না আমি এস এর জন্য। এই জন্য এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তাহলে একটা শক্তি স্তরে প্রবেশ করার পর উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকবে সেটা নির্ণয় করতে পারবো আউফবাউ নীতির সাহায্যে। এবার উপশক্তি স্তরে গেলে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল পাবো সেখানে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটা বের করতে পারবো হুন্ডের নীতির সাহায্যে। তার মানে শক্তি স্তরে গেলে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হবে আউফবাউ নীতির সাহায্যে, আর উপশক্তি স্তরে প্রবেশ করলে যে অরবিটাল পাবো, সমান শক্তির অরবিটাল পাবো 2p তে 3d তে, 2p তে 3টা, 3d তে 5টা, যে সমান শক্তির অরবিটাল পাবো সেই অরবিটালের ইলেকট্রন কিভাবে থাকবে সেটা নির্ণয় করতে পারবো হুন্ডের নীতির সাহায্যে। এবং এই হুন্ডের নীতিটা বলছে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন আগে সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করবে,
এবং তারা যারা সিঙ্গেল সিঙ্গেল প্রবেশ করলো সবার স্পিন একই রকম হবে, এবং যারা পরবর্তীতে আবার প্রবেশ করবে তাদের স্পিন হবে উল্টা। এখানে অক্সিজেনের এই শক্তিতে 2px এ দুইটা ইলেকট্রন আছে, তো এই 2px এ দুইটা কোন কোন ইলেকট্রনটা আছে যদি বলা হয়, এখানে আছে 1 নাম্বার এবং 2 নাম্বার ইলেকট্রন, এখানে 3 নাম্বার 4 নাম্বার ইলেকট্রন, এখানে 5 নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রন, এবং আবার এসে 8 নাম্বার ইলেকট্রন। তার মানে px এর মধ্যে আমার অক্সিজেনের 5 নাম্বার এবং 8 নাম্বার ইলেকট্রন আছে। বুঝা গেছে? px এর মধ্যে 1 নাম্বার প্রথম দুইটা ইলেকট্রন, 3 নাম্বার 4 নাম্বার ইলেকট্রন, 5 নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রন, আবার আসলো দেন 8 নাম্বার ইলেকট্রন। এই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এবং এর পরে যে নীতিটা আমরা পড়ব সেটা হচ্ছে পলির বর্জন নীতি। আমরা আউসবাউন্ড নীতি দেখলাম, হুন্ডের নীতি দেখলাম, এখন আমরা দেখব পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা দেখার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে শক্তি স্তরে গেলে উপশক্তি স্তর পাবো, উপশক্তি স্তরে গেলে অরবিটাল পাবো, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন প্লাস হাফ অথবা মাইনাস হাফ স্পিনে ঘুরছে। তাহলে একটা ইলেকট্রনের কিন্তু আমি 4টা কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি। সে কোন শক্তি স্তরে আছে, সে কোন উপশক্তি স্তরে আছে, সে কোন অরবিটালে আছে, এবং তার স্পিন কিরকম, প্লাস হাফ না মাইনাস হাফ। যে কোনো একটা সিঙ্গেল ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা থাকবেই। উদাহরণস্বরূপ যদি বলা হয় যে 4s on, এই যেখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যা, যে কোনো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা থাকবেই। তো এই যে আমি 4s on এ একটা ইলেকট্রনকে দেখালাম, এরও নিশ্চয়ই 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। তো এর 4টা কোয়ান্টাম সংখ্যা কি, অর্থাৎ সে কোন শক্তি স্তরে আছে। তাহলে আমরা এই যে এটা তার প্রধান শক্তি স্তর, অর্থাৎ সে 4 নাম্বার শক্তি স্তরে আছে। এবার যদি সে কোন উপশক্তি স্তরে আছে, অর্থাৎ এল, তার ইলেকট্রনটা এল এর মান কত, তো এস উপশক্তি স্তরে আছে। এস উপশক্তি স্তরে হলে এল এর মান হবে 0। যদি বলা হয় এবার সে কোন অরবিটালে আছে, তার মানে তোমাকে এম এর মান বের করতে বলছে। তো এল এর মান যদি 0 হয়, এম এর মানও 0 হবে, তার মানে এম এর মান 0। এখন যদি বলা হয় তার স্পিন কত, অর্থাৎ ইচ্ছা হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ স্পিনে ঘুরছে সে। তাহলে এই যে একটা ইলেকট্রন দেখালাম, এই ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যা আমি এখানে ব্যাখ্যা করলাম। যদি এমন হয় যে 4px on বা 3px on, 3px on একটা ইলেকট্রন আছে, তো অবশ্যই এই ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা আমরা পাবো। তাহলে এই 4টি কোয়ান্টাম সংখ্যা কি হবে, অর্থাৎ সে কোন শক্তি স্তরে আছে, সে 3 নাম্বার শক্তি স্তরে আছে, n এর মান 3। সে কোন উপশক্তি স্তরে আছে, p উপশক্তি স্তরে আছে, তার মানে l এর মান হবে 1। সে কোন অরবিটালে আছে, 3 নাম্বার শক্তি স্তরে গেলে তো 3টা উপশক্তি স্তর পাবো, 3s 3p 3d, তার মধ্যে সে p উপশক্তি স্তরে ছিল, তাই এল এর মান 1। এবার পি তে গেলে তো আবার, যেমন ধরো 3p তে গেলে তো আমি আবার 3টা অরবিটাল পাবো, 3px 3py 3pz। তাহলে সে কোনটাতে আছে, অর্থাৎ m এর মান কত, -1 0 +1। তাহলে আমি তো এল এর মান 1, অর্থাৎ সে পি উপশক্তি স্তরে আছে। এখন পি উপশক্তি স্তরে তো আবার 3টা অরবিটাল, তো কোন অরবিটালে আছে সে, px অরবিটালে আছে। px অরবিটাল হলে পরে m এর মান তাহলে কত হয়, -1 হয়। তাহলে এখানে আমি -1, আসলে -1 0 +1 এর মধ্যে যে কোনো একটা ইউজ করা যাবে, সমস্যা নেই। তাহলে আমি m এর মান -1 হলো। এবং স্পিন কত, স্পিন নিয়ে তো আমার মাথা ঘামার খুব একটা দরকার নাই, হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ দিয়ে দিলাম। তাহলে এই যে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরে ছিল, কোন উপশক্তি স্তরে, p উপশক্তি স্তরে, l এর মান 1। এবার p উপশক্তি স্তরে তো আবার 3টা অরবিটাল, px py pz। সে কোন অরবিটালে আছে, px অরবিটালে আছে, তার মানে m এর মান -1। এবার তার স্পিন কেমন, প্লাস হাফ না মাইনাস হাফ, হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ, একটা ইচ্ছা ধরে নিলাম। এই যে একটা ইলেকট্রনের আমি 4টা কোয়ান্টাম সংখ্যা বের করলাম। তো পলির বর্জন নীতিতে বলা হচ্ছে এভাবে তুমি যে কোনো একটা পরমাণু বা যে কোনো একটা পরমাণু নেওয়ার পর তার যে কোনো 2টা ইলেকট্রন নিবা।
তো একটা পরমাণু নিবা, ওই পরমাণুটার যে কোনো দুইটা ইলেকট্রন নিবা, প্রত্যেকটা ইলেকট্রনেরই চারটা চারটা করে কোয়ান্টাম সংখ্যা পাবা। ওই চারটা চারটা কোয়ান্টাম সংখ্যা বের করবা। চারটা চারটা কোয়ান্টাম সংখ্যা বের করার পর দেখবা হুবহু চারটাই একটার সাথে একটা মিলে যাবে না। চারটা কোয়ান্টাম সংখ্যা, দুইটা ইলেকট্রন যে চারটা কোয়ান্টাম সংখ্যা বের করবা, চারটা কোয়ান্টাম সংখ্যা হুবহু মিলে যাবে না। এই মিলে যাবে না, মিলে না যাওয়াটাই হচ্ছে পলের বর্জন নীতি। বলা হচ্ছে কখনোই একই হবে না। একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের যে চারটা চারটা করে কোয়ান্টাম সংখ্যা পাবো, সেগুলা কখনোই একই হবে না। তাহলে যদি আমি এখানে হিলিয়াম দিয়ে শুরু করি, হিলিয়ামের একটা পরমাণু নিলাম আমি হিলিয়াম, এবং তার ভিতরে দুইটা ইলেকট্রন আছে। তো একটা পরমাণুর আমি দুইটা ইলেকট্রন নিলাম, ফার্স্ট ইলেকট্রন এবং সেকেন্ড ইলেকট্রন দুইটা নিলাম। এখন এখানেই ফার্স্ট ইলেকট্রন আছে, এখানেই সেকেন্ড ইলেকট্রন আছে। তাহলে ফার্স্ট ইলেকট্রনটা কত নাম্বার শক্তি স্তরে আছে? 1 নাম্বার। কোন উপশক্তি স্তরে আছে? অর্থাৎ এল কত? এস এর জন্য এল এর মান 0। কোন অরবিটালে আছে? এস এর অরবিটাল একটাই, এম এর মান 0। তার স্পিন কেমন? আমি ধরে নিলাম তার স্পিন +½ একটা পরমাণুর একটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা বের করলাম, আমাকে ওই পরমাণুরই আরেকটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। তাহলে এখন এখানেই আছে সেকেন্ড ইলেকট্রন, প্রথম এবং 2 নাম্বার ইলেকট্রন। 2 নাম্বার ইলেকট্রনটাও 1 নাম্বার শক্তি স্তরে আছে, 2 নাম্বার ইলেকট্রনটাও এস উপশক্তি স্তরে আছে, আর এস এর তো অরবিটাল একটাই, তার মানে ওই অরবিটালেই আছে। এবার স্পিন কেমন হবে? তাহলে একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে, তার একটা +½ হলে আরেকটা -½ হয়। তো আমি প্রথম ইলেকট্রনটাকে +½ ধরে নিয়েছি, তাহলে পরের ইলেকট্রনটা অবশ্যই -½ হতে হবে। তাহলে একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা বের করলাম, এবং চারটা কোয়ান্টাম সংখ্যা হুবহু মিলে যাবে না, কখনো একই হবে না। দেখো, প্রধান শক্তি স্তর মিলে গেছে, উপশক্তি স্তর মিলে গেছে, অরবিটালও মিলে গেছে, কিন্তু এইখানে এসে আলাদা হয়ে গেছে। এই যে ন্যূনতম একটা হলেও আলাদা হবে, এটা হচ্ছে পলের বর্জন নীতি। অর্থাৎ সর্বোচ্চ 3টা মিলে যেতে পারে, কিন্তু একটা হলেও আলাদা হবে, 4টাও আলাদা হতে পারে। মোট কথা 4টাই মিলে যাবে না, এটা হচ্ছে পলের বর্জন নীতি। একটা হলেও আলাদা হবে, এবং সর্বোচ্চ 3টা মিলে যেতে পারে, আর সর্বনিম্ন একটা অমিল থাকতেই হবে, এবং থাকবেই। এটা হচ্ছে পলের বর্জন নীতি। এখন তোমাকে যদি বলা হয় যে নাইট্রোজেনের 5 নাম্বার, তোমাকে যদি বলা হয় নাইট্রোজেনের 5 নাম্বার এবং 7 নাম্বার ইলেকট্রনের জন্য, নাইট্রোজেনের 5 নাম্বার ও 7 নাম্বার ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি ব্যাখ্যা করতে বলা হলো। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, 1s2 2s2, আমরা এখন জানি 2p তে প্রবেশ করলে, আমরা এখন জানি 2p তে প্রবেশ করলে 3টা অরবিটাল পাওয়া যায়। একটা হচ্ছে 2px 2py 2pz, এবং প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন থাকে। মুন্ড আমাদের শিখিয়ে দিয়ে গেছে মুন্ডের নীতিতে। আচ্ছা, এখন নাইট্রোজেনের 5ম এবং 7ম ইলেকট্রন কোনটা? এখানে হচ্ছে নাইট্রোজেনের 1ম এবং 2য় ইলেকট্রন, 3য় এবং 4র্থ ইলেকট্রন, তারপরে 5ম 6ষ্ঠ 7ম, অর্থাৎ এইটা হচ্ছে আমার নাইট্রোজেনের 5ম ইলেকট্রন, এবং এইটা হচ্ছে আমার নাইট্রোজেনের 7ম ইলেকট্রন। 8 নাম্বার ইলেকট্রন কোথায় যেত? আবার এখানে আসতো, মুন্ডের নীতিতে আমরা পড়ে আসছি, প্রথমে সিঙ্গেলে প্রবেশ করবে, তারপর আবার এখানে আসবে। আচ্ছা, তাহলে 5 নাম্বার ইলেকট্রন এবং 7 নাম্বার ইলেকট্রনটার জন্য, 5 নাম্বার ইলেকট্রন এবং 7 নাম্বার ইলেকট্রনটার জন্য আমি এখন পলের বর্জন নীতিটা ব্যাখ্যা করব। 5 নাম্বার ইলেকট্রন হচ্ছে এইটা, এবং 7 নাম্বার ইলেকট্রন হচ্ছে এইটা। তো 5 নাম্বার ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে? 2 নাম্বার শক্তি স্তরে আছে।
কোন উপশক্তি স্তরে আছে, অর্থাৎ এল এর মান কত, পি উপশক্তি স্তরে আছে। কোন অরবিটালে আছে, অর্থাৎ এম এর মান কত, আমরা জানি 2p তে প্রবেশ করলে পাবো 2px 2py 2pz, অর্থাৎ এম এর মান আসবে -1 0 +1। তাহলে 2px এর জন্য আমি এম এর মান -1 ধরতে পারি এবং s এর মান কত, আমি ধরলাম -1/2, ধরে নিলাম এটা -1/2 হবে। তাহলে একটা পরমাণুর যে কোনো একটা ইলেকট্রন নিলাম, 5 নাম্বার ইলেকট্রন, এবং 4টি কোয়ান্টাম সংখ্যা আমি বের করলাম এখানে। আচ্ছা, তো 7 নাম্বার ইলেকট্রনটার জন্য যাই। 7 নাম্বার ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, 2 নাম্বার শক্তি স্তরে। কোন উপশক্তি স্তরে আছে, পি উপশক্তি স্তরে। এবার যদি বলা হয় অরবিটালের মান, অর্থাৎ এম এর মান কত, দেখো তো 2px 2py 2pz। তো 2pz এর জন্য আমি এখানে তাহলে লিখতে পারি +1 এবং s এর মান তাহলে কি হবে, এখানে যেন ভুল না হয়। হুন্ডের নীতিতে বলা ছিল যারা সিঙ্গেল প্রবেশ করবে সবার স্পিন একই রকম হবে। তুমি প্রথমে সিঙ্গেলটার -1/2 ধরে নিয়েছো, তার মানে এটা যদি -1/2 হয়, এটাও -1/2 এবং এইটাও -1/2ই হবে। যদি এখানে কেউ +1/2 ধরতো, তাহলে এইটাও +1/2, এইটাও +1/2, এইটাও +1/2। অর্থাৎ যেহেতু আমি এখানে -1/2 ধরে নিয়েছি, প্রথম তিনটার প্রত্যেকটার স্পিনই -1/2 হবে। তাহলে এখন পলির বর্জন নীতি দেখি। একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা বের করছি এবং 4টাই হুবহু মিলে যাবে না, একটা হলেও পার্থক্য থাকবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এম এর মানের পার্থক্য আছে, তার মানে এখানে পলির বর্জন নীতিকে সমর্থন করছে। তাহলে এখন এভাবে আমি পলির বর্জন নীতিটা ব্যাখ্যা করতে পারবো। এই যে আমরা ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি দেখলাম। ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। তাহলে পুরো কোয়ান্টাম সংখ্যা এবং এই ইলেকট্রন বিন্যাস নীতি একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। প্রথমে আমরা দেখলাম শক্তি স্তর, শক্তি স্তরের পরে ভিতরে গেলে পাবো উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে গেলে পাবো অরবিটাল। এবার উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রন থাকবে সেটা বলা হচ্ছে আউফবাউ নীতিতে। উপশক্তি স্তরে প্রবেশ করলে অরবিটালে কিভাবে ইলেকট্রন থাকবে সেটা বলা হচ্ছে হুন্ডের নীতিতে। এবং পুরা কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন বিন্যাসের কেমন কার সঙ্গে মিল থাকবে না থাকবে সেটা বলা হচ্ছে আমার পলির বর্জন নীতিতে। এভাবে আমাদের কোয়ান্টাম সংখ্যা এবং পলির বর্জন নীতি সম্পূর্ণ টপিকটা আমরা দেখালাম। এই টপিকে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, সর্বাত্মক চেষ্টা করা হবে উত্তরটা আরেকবার দেওয়ার জন্য। ধন্যবাদ। তো আমরা এখন আকৃতি দেখব, এস দেখতে কেমন, ওয়াই দেখতে, পি দেখতে কেমন, ডি দেখতে কেমন। তো এস অরবিটালটার জন্য আমি জানি এল এর মান হয় 0, আর এল এর মান 0 হলে এম এর মান হয় 0। তো এস অরবিটালটা দেখতে হচ্ছে গোলাকার, গোলাকার কিন্তু বৃত্তাকার না। একটু মাথায় রাখতে হবে, গোলাকার আর বৃত্তাকার দুটো ভিন্ন জিনিস। গোলাকারটা হচ্ছে সেটা যে ফুটবল খেলে ছেলেরা, ফুটবলটা হচ্ছে গোলাকার, আর মেয়েরা যে হাতে চুড়ি পরে এই চুড়িটা হচ্ছে বৃত্তাকার। তো এস অরবিটাল কিন্তু বৃত্তাকার না, এস অরবিটাল হচ্ছে গোলাকার। অরবিটালে ইলেকট্রনগুলো, যে আমি এখানে একটা এস অরবিটাল দেখাচ্ছি, এখানে একটা এস অরবিটাল দেখাচ্ছি, এখানে এস অরবিটালটা গোলাকার এবং এখানে ইলেকট্রন আছে। অসংখ্য ইলেকট্রন নাই কিন্তু, এখানে 2টা ইলেকট্রনই আছে। অনেকগুলো ডট ডট দিয়ে রেখেছি, মনে হচ্ছে অনেক না, 2টা ইলেকট্রনই তাদের ওই একটা ফুটবলের মতো একটা ছোট্ট জায়গার ভিতরে ছুটাছুটি করে বেড়াচ্ছে। এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 2s দেখাইছে। তো একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার 1s আর এইটা হচ্ছে 2s। তো 1s এর চাইতে 2s টা দেখতে একটু বড়, 1s এর গোলাকার আকৃতির চাইতে 2s এর গোলাকার আকৃতি একটু বড়, এবং 2s এর চাইতে 3s এর গোলাকার আকৃতি আরেকটু বড়। তার মানে 1s এর চাইতে 2s টা দেখতে বড় এবং 2s এর চাইতে 3s বড়। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এর মাঝখানে কোনটাতে ফাঁকা দিইনি, কোনটা যেন মাঝখানে ফাঁকা ফাঁকা করে দিয়েছি, এই জিনিসটা কি? যে জায়গাতে উপশক্তি স্তরের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট কথা, উপশক্তি স্তরের মধ্যে যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 সেই জায়গাটাকে বলা হয় নোড, সেই জায়গাটাকে বলা হয় নোড। তাহলে এই জায়গাটাকে বলা হয় নোড। এইটা এগুলো হচ্ছে নোড। উপশক্তি স্তরের মধ্যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0
সেই জায়গাকে বলা হয় নোড। আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, ওই যে সজীবের ডট দিয়ে দেখছি লাল লাল ইলেকট্রন দেখা যাচ্ছে, ওই জায়গাকে বলা হয় অরবিটাল। তার মানে এসে দেখো তো, এসে কোনো নোড আছে আমাদের, এসে কোনো ফাঁকা জায়গা আছে, সব জায়গার জন্য ইলেকট্রন বিচরণ করে বেড়াচ্ছে। তার মানে অন এসে কোনো নোড নাই। 2s এর সম্পর্ক 2s, এই 2s এর ভিতরে দেখতে পাচ্ছি এই যে একটা ফাঁকা একটা জায়গা আছে, অর্থাৎ 2s এর ভিতরে একটা নোড আছে। এবং 3s এর মধ্যে এটা সম্পূর্ণ 3s এর ভিতরে একটা এবং দুইটা নোড আছে। তো এই s এর নোড কিভাবে বের করতে হয়? যে কোনো নোড বের করার সূত্র হচ্ছে n মাইনাস l মাইনাস অন, n মাইনাস l মাইনাস অন, এটা হচ্ছে নোড বের করার সূত্র। তাহলে তুমি যদি অন এস এর জন্য নোড বের করতে চাও, অন এস এর জন্য যদি আমি নোড বের করতে চাই, তাহলে এখানে অন এস এর জন্য যদি আমি এখন নোড বের করতে চাই, তাহলে অন মাইনাস এল এর মান হচ্ছে 0 মাইনাস আর n মাইনাস l মাইনাস হচ্ছে অন। তাহলে এই যে এইটা অন এস এ আমার কোনো নোড নাই। আমি 2s এর জন্য নোড বের করতে চাই, তাহলে 2s এর নোড বের করতে চাই, তাহলে n মাইনাস l মাইনাস অন, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে 1, 2s এর মধ্যে একটা নোড থাকবে, এই যে একটা নোড। তুমি যদি 3s এর নোড বের করতে চাও, তাহলে n মাইনাস l মাইনাস অন, দুইটা, অর্থাৎ 3s এর ভিতরে দুইটা নোড থাকবে। তাহলে s ও s দেখতে হচ্ছে গোলাকার, on s এর চাইতে 2s এর আকার বড়, 2s এর চাইতে 3s এর আকার বড়, on s এ কোনো নোড নাই, 2s এ একটা নোড এবং 3s এর দুইটা নোড আছে। তার মানে আমি যদি এখানে আকারের একটা ক্রম লিখি, তাহলে অবশ্যই on s এর চাইতে 2s এর আকার হবে বড় এবং 2s এর চাইতে 3s এর আকার হবে বড়। আর যদি আমি বলি ঘনত্ব, দেখো যে কোনো s এই তো দুইটা ইলেকট্রন থাকে নাকি, তাহলে এটা হচ্ছে আমার, আমি যদি বলি এটা হচ্ছে on s এর চাইতে 2s টা একটু বড়, 2s এর চাইতে 3s টা একটু বড়, এবং প্রত্যেকটাতেই তো দুইটা করে ইলেকট্রন আছে। তাহলে কোনটা বেশি ঘন হচ্ছে? ছোট জায়গাতে দুইটা আর বড় জায়গাতে দুইটা, এটা বেশি ঘন হচ্ছে। তাহলে ঘনত্বের ক্রম হবে আমার on s এর ঘনত্ব সবচাইতে বড়, 2s এবং 3s এর ঘনত্ব হবে সবচাইতে ছোট। এবার আমাকে আকার এবং ঘনত্বটা বের করতে হবে। আচ্ছা, এবার আমি p তে আসি। p দেখতে হচ্ছে জিম করারে ডাম্বেল আছে, ডাম্বেলের মতো। p এর জন্য l এর মান হবে 1, n এর মান হবে -1, 0 + 1, আমি জানি px py pz। d দেখতে হচ্ছে ডাম্বেল আকৃতি। px কোনটা? px টা হচ্ছে ইলেকট্রনটাকে আমি x অক্ষ বরাবর পাবো, আর py টা হচ্ছে y অক্ষ বরাবর ইলেকট্রন পাবো। py অরবিটালে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা y অক্ষ বরাবর বিচরণ করবে। pz এ যে ইলেকট্রন দুটো থাকবে সেই ইলেকট্রন দুটো z অক্ষ বরাবর বিচরণ করবে। আর এই যে একটা ডাম্বেল দেখাইছি, একটা ডাম্বেলের যে দুটো ভাগ আছে, এই দুটো ভাগকে বলা হয় লোব। তার মানে একটা px এর দুইটা লোব আছে, একটা pz এর দুইটা লোব আছে, দুইটা লোব মিলে হয় একটা ডাম্বেল। আর এদের হয় নোডাল প্লেন। px বরাবর যখন ইলেকট্রন থাকবে তখন py অক্ষ বরাবর এই তলে কোনো ইলেকট্রন পাওয়া যাবে না, অর্থাৎ ওই py তলটাকে বলা হবে নোডাল প্লেন, নোডাল তল, যেখানে যেই তলে কোনো ইলেকট্রন পাওয়া যাবে না। তার মানে এখানে আমার একটা নোডাল প্লেন আছে, py এর নোডাল প্লেন তাহলে কি হবে? px বরাবর কোনো আমি ইলেকট্রন পাবো না। আচ্ছা, এখন p তে আমি অরবিটাল পেলাম তিনটা দেখলাম, তিনটার আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি। এবার আসি d তে। d হচ্ছে l এর মান 2 হলে m এর মান হবে -2 -1 0 +1 +2, পাঁচটা অরবিটাল। এবং d দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল, এই যে একটা ডাম্বেল, এই যে একটা ডাম্বেল, ডাবল ডাম্বেল। তো d এর ইলেকট্রনগুলো হয় অক্ষের মাঝামাঝি থাকবে, না হয় অক্ষ বরাবর থাকবে। তো dx y y z এবং zx এই তিনটা অরবিটাল থাকবে অক্ষের মাঝামাঝি।
যদি খেয়াল করে ডি এক্স ওয়াই যখন দেখাবো তখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই অক্ষের মাঝে দুইটা ডাব্লিউ দেখাবো। যখন আমি ডি ওয়াই জেড দেখাবো তখন আমি অক্ষ নেব ওয়াই আর জেড, ওই দুই অক্ষের মাঝে দুটো ডাব্লিউ দেখাবো। যখন আমি ডি জেড এক্স দেখাবো তখন অক্ষ নিব জেড আর এক্স, ওই অক্ষের মাঝ বরাবর দুটো ডাব্লিউ দেখাবো। এবং এইখানে ইলেকট্রনগুলো ওই অক্ষের মাঝ বরাবর বিচরণ করে বেড়াচ্ছে। এবং একটা ডি এক্স ওয়াই এর ভিতরে চারটা লোব আছে এবং দুইটা ডাম্বেল আছে। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো অক্ষ বরাবর বিচরণ করবে। ডি এর ইলেকট্রন দুই ভাবে থাকতে পারে, অক্ষ বরাবর থাকতে পারে অথবা অক্ষের মাঝামাঝি বরাবর থাকতে পারে। উপরের যে তিনটা আমি অরবিটাল ডি এর অরবিটাল দেখাইছি সেখানে ইলেকট্রনগুলো অক্ষের মাঝ বরাবর থাকবে এবং এক্স স্কয়ার ওয়াই স্কয়ার যে ইলেকট্রন আছে সেটা অক্ষ বরাবর ইলেকট্রন বিচরণ করবে। আর ডি জেড স্কয়ারটা একটু সবার থেকে আলাদা, এখানে অক্ষ বরাবর বিচরণ করবে এবং মাঝখানে একটা রিং পড়ানো থাকবে, এখানে মাঝে মধ্যে ইলেকট্রন রিংও বিচরণ করতে পারে। এটা হচ্ছে ডি জেড স্কয়ার। ওই বাকি চারটার জন্য এটা একটু ব্যতিক্রম, তারপরও ডি এর আকৃতিকে ডাবল ডাম্বেলটা আসলে এটা ডাম্বেলটা অন্য একটা ডাম্বেলটা এখানে ছোট রিং এর মতো ঘোরাঘুরি করে এখানে। তো ডি এর আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। তাহলে এস দেখতে হচ্ছে গোলাকার বৃত্তাকার না, এস হচ্ছে গোলাকার, পি হচ্ছে ডাম্বেল আকৃতি এবং ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। অন এস এ কোনো নোড নাই, 2s এ একটা নোড, 3s এ দুইটা নোড এবং অন এস এর চাইতে 2s এর আকার বড়, 2s এর চাইতে 3s এর আকার বড়। কিন্তু অন এস এর ঘনত্ব সবচাইতে বেশি, 3s এর ঘনত্ব সবচাইতে কম। পি দেখতে হচ্ছে ডাম্বেল আকৃতির, প্রত্যেকটা ডাম্বেলের দুইটা করে লোব আছে এবং ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। এই ছিল আমাদের উপশক্তি স্তরের আকৃতি রিলেটেড কথাবার্তা। এখানে নোড, আকার আকৃতি, এখানকার নোড, আকার আকৃতি, ঘনত্ব এবং এটা দেখতে কেমন, লোব কয়টা, এই কটা জিনিস জানলে আপাতত এনাফ আমাদের জন্য। ধন্যবাদ।